হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের আগেই বলেছিলাম ফ্যাজান্স রুলটা একটা ছোট্ট টপিক বাকি থেকে গেছে। আয়নিক বা কোভ্যালেন্ট বন্ডিংয়ের সময় আলোচনা করা উচিত ছিল, কিন্তু বাকি থেকে যাওয়ার জন্য এখন একটু আলোচনা করে দিচ্ছি। তো ফ্যাজান্স রুলটা জানার আগে আগে সেই পুরনো বন্ডিংয়ের কথাটা একটু মনে করে দিই। কেমিক্যাল বন্ডিং বা আয়নিক বন্ডিংয়ের যে ক্যারেক্টারাইজেশনগুলো আছে সেগুলো একটু আগে থেকে জেনে রাখতে হবে, সেগুলো একটু মনে রাখবে। বা যদি ভুলে যাও তাহলে এই ফ্যাজান্স রুল পড়ার সময় তার ক্যারেক্টারিস্টিক্সগুলো, মেনলি কোভ্যালেন্ট আর আয়নিক বন্ডের ক্যারেক্টারিস্টিক্সগুলো যেগুলো আছে সেগুলো চোখের কাছে রাখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তো যেটা বলবো ফ্যাজান্স রুল সম্পর্কে, অ্যাকর্ডিং টু সায়েন্টিস্ট ফ্যাজান্স, তিনি কি বলেছিলেন যে নো বন্ড ইজ 100% ইন নেচার। আমরা এতদিন ধরে যে যে কথাগুলো বলে যাচ্ছি, আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, তো এই বন্ডিংগুলো ফ্যাজান্স কি বললেন, যেটা 100%, যেটা আয়নিক বন্ড সেটা 100% আয়নিক ক্যারেক্টার নেই, বা যেটা কোভ্যালেন্ট বন্ড সেটা মধ্যে 100% কোভ্যালেন্ট ক্যারেক্টার নেই। তিনি বললেন সেকেন্ড তার রুলে যে দেয়ার ইজ সাম কোভ্যালেন্ট ক্যারেক্টার ইন আয়নিক বন্ডিং। তাহলে আয়নিক বন্ড যেটাকে আমরা 100% আয়নিক বন্ডিং বলতে পারি না, তার মধ্যে কিছু পার্সেন্টেজ অফ কোভ্যালেন্ট ক্যারেক্টার আছে। এবার যখন কোভ্যালেন্ট ক্যারেক্টারটা একদমই মিনিমাম হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি আয়নিক বন্ডিং। আর কোভ্যালেন্ট ক্যারেক্টারটা যখন ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে ইন আয়নিক বন্ডিং, সেটাকে তখন বলবো কোভ্যালেন্ট বন্ডিং। তো তিনি দেখাচ্ছেন যে কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এই যে কোভ্যালেন্ট ক্যারেক্টারটা সেটা আয়নিক বন্ডিংয়ের মধ্যে লুকিয়ে আছে, সেই জিনিসটাই আজকে আলোচনাটা করব। সিম্পল একটা ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরে নিলাম এটা আমার আয়নিক বন্ডিং। ঠিক আছে? তো আয়নিক বন্ডিংয়ে কী হয়, একটা চার্জ সেপারেশন আছে। একটা স্পিসিস, কোনো একটা স্পিসিস ইলেকট্রো পজিটিভ, কোনো একটা স্পিসিস সে কী করবে, ইলেকট্রনটা ডোনেট করবে, যে পজিটিভ একটা ক্যাটায়ন তৈরি করবে, আর যে ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করবে সে অ্যানায়ন তৈরি করবে। এবার ইন জেনারেল আমরা জানি ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে ক্যাটায়নের সাইজটা ছোট, অ্যানায়নের সাইজটা বড়, তাই ছবিটা এভাবে আঁকা হয়েছে। তো এটা আয়নিক বন্ডিং, যেখানে চার্জ সেপারেশন তৈরি হয়েছে। এবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো কারণে, সামহাউ সেই ফ্যাক্টরগুলো নিয়ে পরে আলোচনা করব, তো কোনো কারণে কি হচ্ছে যে ক্যাটায়নটা দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে ক্যাটায়নটা অ্যানায়নকে নিজের দিকে টেনে নিচ্ছে, অর্থাৎ ইলেকট্রন ক্লাউড, অ্যানায়নের মধ্যে যে ইলেকট্রন ক্লাউডটা ছিল সেটা ক্যাটায়ন নিজের দিকে টেনে নিচ্ছে। এটা একটা উপায় হতে পারে। অন্য আরেকটা উপায় হতে পারে যে অ্যানায়নটার মধ্যে যে ইলেকট্রন ডেন্সিটি বা ইলেকট্রন ক্লাউডটা আছে, সে অ্যানায়ন কি করছে, ক্যাটায়নকে ইলেকট্রন ক্লাউডটা দিয়ে দিচ্ছে। তাহলে এভাবেও একটা পোলারাইজেশনের ব্যাপারটা আসে। নতুন একটা টার্ম এলো, সেটা হচ্ছে পোলারাইজ। তাহলে দুটো উপায়ে পোলারাইজেশনটা আসতে পারে। এবার পোলারাইজেশন হওয়ার ফলে কি ঘটনাটা কি ঘটছে, ঘটনাটা সেকেন্ড ছবিতে দেখো যে ক্যাটায়ন কি করছে, অ্যানায়নকে নিজের দিকে টেনে নিচ্ছে বা পোলারাইজ করছে, অথবা বলতে পারি অ্যানায়ন পোলারাইজড হচ্ছে বাই ক্যাটায়ন। ঠিক আছে? যার ফলে এই অ্যানায়নের মধ্যে যে ইলেকট্রন ডেন্সিটি বা ইলেকট্রন ক্লাউডটা ছিল সেটা টুয়ার্ডস ক্যাটায়নের দিকে আস্তে আস্তে যেতে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, এখানে আয়নিক বন্ডিংয়ে যেখানে নো শেয়ারিং অফ ইলেকট্রন, কোভ্যালেন্ট বন্ডিংয়ের দিকে আস্তে আস্তে যাচ্ছে, যেখানে ইলেকট্রন ক্লাউডটা অ্যানায়ন থেকে কিছুটা শেয়ারিং হচ্ছে কার দিকে, ক্যাটায়নের দিকে। অথবা উল্টো করে বলতে পারি ক্যাটায়ন অ্যানায়নের থেকে ইলেকট্রনটা নিজের দিকে টেনে নিচ্ছে। তার মানে কিছুটা পার্সেন্টেজ অফ শেয়ারিং অফ ইলেকট্রন ক্লাউড এখানে দেখা দিচ্ছে, যার ফলে আলটিমেট একটা সিচুয়েশন আসছে যেখানে টোটালটাই ইকুয়াল শেয়ারিংয়ের দিকে যাচ্ছে। তার মানে দুটো সিচুয়েশান, নর্থ পোল সাউথ পোল হিসাবে যদি ভেবে নিই, তাহলে একটা সিচুয়েশান যেখানে পুরোটাই চার্জ সেপারেটেড হয়েছিল, ক্যাটায়ন অ্যানায়ন ডিফারেন্ট হচ্ছিল, সেটাকে বলেছিলাম পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার ম্যাক্সিমাম। এই সিচুয়েশানে আয়নিক ক্যারেক্টারটা ম্যাক্সিমাম হচ্ছে, তাই এই সিচুয়েশানটা যখন হবে তাকে বলবো আয়নিক বন্ডিং। আর যখন পার্সেন্টেজ অফ কোভ্যালেন্ট ক্যারেক্টারটা ম্যাক্সিমাম হচ্ছে, সেটাকে আমরা বলবো কোভ্যালেন্ট বন্ডিং। ঠিক আছে? তো এবার যে ক্যাটায়ন আর অ্যানায়নের যে পোলারাইজেশনের ব্যাপারটা, সেটা দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, একটা ক্যাটায়নের ফ্যাক্টর, একটা অ্যানায়নের ফ্যাক্টর। সেই ফ্যাক্টর দুটো নিয়ে আলোচনা করবে এবং তার আয়নিক ক্যারেক্টার বা কোভ্যালেন্ট ক্যারেক্টারের যে চেঞ্জটা হচ্ছে সেটা নিয়ে কিছু প্রবলেম আলোচনা করবে। এটাই হচ্ছে এই ফ্যাজান্স রুলের মূল বক্তব্য। তো ফার্স্ট যে ফ্যাক্টরটা আসবো সেটা ক্যাটায়নের ফ্যাক্টর।
ক্যাটায়ন যদি ধরে নিই, ক্যাটায়ন কি করছে, ছবিটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে ক্যাটায়ন একটা অ্যানায়ন থেকে ইলেকট্রন ক্লাউডটাকে নিজের দিকে টেনে নিচ্ছে। তার মানে ক্যাটায়ন কি করছে, পোলারাইজড করছে। তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে যে প্রপার্টিটা আসবে সেটা হলো পোলারাইজিং পাওয়ার, যেটাকে আমরা ফাই দিয়ে ডিনোট করি। এই পোলারাইজিং পাওয়ারটা, ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ারটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হলো চার্জ অফ ক্যাটায়ন অ্যান্ড সাইজ অফ ক্যাটায়ন। তার আগে একটা জিনিস বলি, যে পোলারাইজিং পাওয়ারটা যত বেশি হবে, তত ক্যাটায়ন কি করবে, অ্যানায়নের থেকে ইলেকট্রন ক্লাউডটাকে নিজের দিকে টেনে নেবে। তার মানে তত পার্সেন্টেজ অফ কোভ্যালেন্ট ক্যারেক্টারটা ইনক্রিজ করবে। তাহলে ফাই যদি ইনক্রিজ করে, তাহলে পার্সেন্টেজ অফ কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজ করবে। তাহলে আমাদের দেখতে হবে যে ফাইটা কমছে না বাড়ছে, কোথায় কমছে কোথায় বাড়ছে, এই জিনিসটা আমাদের টার্গেটটা করতে হবে। ফার্স্ট যে ফ্যাক্টরটা আসি সেটা হলো চার্জ অফ ক্যাটায়ন। ফর এক্সাম্পল যদি আমরা ধরে নিই, এবার দুটো এক্সাম্পল ধরো NaBr অ্যান্ড AlBr3, এই জিনিসটা যদি ধরে নিই, এরকম একটা এক্সাম্পল। তো এদের মধ্যে আমরা কম্পেয়ারটা কিসে আসছি, কম্পেয়ারটাতে আসছি মেল্টিং পয়েন্ট অর বয়েলিং পয়েন্ট, এই কম্পারিজনটা আসছে। দেখতে পাচ্ছি NaBr এর মেল্টিং পয়েন্ট 775 ডিগ্রি সেন্টিগ্রেড, whereas AlBr3 মেল্টিং পয়েন্ট 97.5 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটার একটা হিউজ টেম্পারেচার অফ মেল্টিং পয়েন্ট আর এটার খুব লো টেম্পারেচার মেল্টিং পয়েন্টে, সেই জিনিসটা কেন দেখা দিচ্ছে সেটা আমরা এক্সপ্লেন করবো ফ্যাজেন্স রুল দিয়ে। ঠিক আছে, তো ফার্স্টে যেটা জানি যে দুটোরই ক্ষেত্রে অ্যানায়ন যেটা সেটা হলো Br মাইনাস, তার মানে অ্যানায়নটা সেম। তাহলে আমার টার্গেটটা কোথায় হয়ে গেল, ক্যাটায়নটাকে নিয়ে। ক্যাটায়ন কি তৈরি করছে, NaBr থেকে সোডিয়াম প্লাস, আর অ্যালুমিনিয়াম AlBr3 থেকে তৈরি করছে Al3 প্লাস। এবার স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি যে দুটোর মধ্যে চার্জ কার বেশি হচ্ছে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। তাহলে চার্জ যত বেশি হবে, চার্জ অফ ক্যাটায়ন এটা যত বেশি হবে, ফাই তত বেশি হবে, পোলারাইজিং পাওয়ার তত বেশি হবে। আর পোলারাইজিং পাওয়ার বাড়া মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজ করছে। অর্থাৎ AlBr3 ক্ষেত্রে কোভ্যালেন্ট ক্যারেক্টারটা বেশি, whereas NaBr এর ক্ষেত্রে কোভ্যালেন্ট ক্যারেক্টারটা কম। তার মানে এটা কনক্লুশন টানা যেতে পারে যে NaBrটা আয়নিক বন্ড ফর্ম করছে, whereas AlBr3 কোভ্যালেন্ট বন্ড ফর্ম করছে। এবার যেটা প্রথমেই বলেছিলাম যে কোভ্যালেন্ট আর আয়নিক বন্ডের ক্যারেক্টারিস্টিক্সের দিকে যদি তাকাও, তাহলে সেখানে একটা কথা বলা ছিল যে আয়নিক বন্ড যারা ফর্ম করে তাদের মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্টটা অনেকটা হাই হয়, whereas কোভ্যালেন্ট বন্ডের মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট এটা অনেকটাই কম। তো সেই দিক থেকে আমরা প্রুভ করতে পারলাম অ্যাকর্ডিং টু ফ্যাজান্স রুল যে NaBr এর বয়েলিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্টটা এতটা হাই কার তুলনায়, AlBr3 তুলনায়। তাহলে ফার্স্ট একটা পয়েন্ট গেল, সেটা হলো চার্জ অফ ক্যাটায়ন। এভাবে ক্যাটায়নের চার্জ চেঞ্জ হলে তার মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্টটা কীভাবে চেঞ্জ হয় সেটা এক্সপ্লেন করা হবে। দে সাইজ অফ ক্যাটায়ন, এর একটা এক্সাম্পল নিই। ধরো বেরিলিয়াম ডাইক্লোরাইড অ্যান্ড বেরিয়াম ডাইক্লোরাইড, এখানে Cl মাইনাস অ্যানায়ন যেটা, সে অ্যানায়নটা সেম, চেঞ্জটা কোথায় হচ্ছে, বেরিয়াম 2 প্লাস অ্যান্ড বেরিলিয়াম 2 প্লাস, অ্যান্ড বেরিয়াম 2 প্লাস, দুটোর ক্ষেত্রে চার্জটা সেম,
তার চার্জ ফ্যাক্টরটা আমাদের এখানে লাগছে না, যে ফ্যাক্টরটা লাগছে সেটা হচ্ছে সাইজ অফ ক্যাটায়ন। তো সাইজ অফ ক্যাটায়নের দিক থেকে যদি দেখি তাহলে সাইজটা, কোন ক্যাটায়নের সাইজটা বেশি? বেরিয়াম প্লাস, বেরিয়াম 2+, এর সাইজটা বড়। তো সাইজ বড় হওয়ার জন্য সাইজ অফ ক্যাটায়ন এটা যদি বেশি হয় তাহলে তার ফাইটা কমে যাবে, আর ফাই যদি কমে যায় তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টারটা কমে যাবে। অর্থাৎ বলতে পারি বেরিয়াম ডাইক্লোরাইড এর কোভ্যালেন্ট ক্যারেক্টার কম, অর্থাৎ আয়নিক ক্যারেক্টার বেশি, তার মানে বেরিয়াম ডাইক্লোরাইডের মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট বেরিলিয়াম ডাইক্লোরাইডের থেকে বেশি। এটা সাইজ অফ ক্যাটায়ন ডিফারেন্স করে একটা এক্সাম্পল বলা যেতে পারে। তাহলে এই পোলারাইজিং পাওয়ারের যে গল্পটা হলো ক্যাটায়নের ক্ষেত্রে, পোলারাইজিং পাওয়ারের উপর ডিপেন্ড করে কিভাবে তার আয়নিক ক্যারেক্টার, কোভ্যালেন্ট ক্যারেক্টার এগুলো চেঞ্জ হচ্ছে, সেই জিনিসটা পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এবার নেক্সট আসছি অ্যানায়নের যে প্রপার্টিটা। অ্যানায়নের ঠিক একই রকম, সাইজ আর চার্জ দুটোরই উপর ডিপেন্ড করবে। কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার, যেটা খুব দেখার বিষয়, যে এই ছবিটাতে যদি আবার একটু আঁকি ভালো করে, যেখানে অ্যানায়নটার কি হচ্ছে, অ্যানায়নটা যত ইলেকট্রন ক্লাউড বেশি থাকবে বা ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকবে তত কি ক্যাটায়ন দ্বারা পোলারাইজড হবে। তার মানে সাইজ অফ অ্যানায়ন এটা যদি বেশি হয় তাহলে তার পোলারাইজেবিলিটি সেটাও বাড়বে, ইনক্রিজ করবে। কতটা ক্যাটায়ন দ্বারা পোলারাইজড হচ্ছে সেই পরিমাপটাকে পোলারাইজেবিলিটি দিয়ে ডিনোট করা হয়। তাহলে সাইজ অফ অ্যানায়ন যত বড় হবে পোলারাইজেবিলিটি তত বেশি হবে, তার মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজ করবে। আর যদি চার্জের কথায় আসি, চার্জ অফ অ্যানায়ন এটা যদি ইনক্রিজ করে, অ্যানায়নের চার্জ যদি বেশি হয় তার মানে ক্যাটায়ন ওই চার্জটাকে বেশি করে টানার টেন্ডেন্সি থাকবে বা বেশি করে পোলারাইজড করার টেন্ডেন্সি থাকবে। তার মানে এক্ষেত্রেও পোলারাইজেবিলিটিটা ইনক্রিজ করছে, তার সাথে সাথে কোভ্যালেন্ট ক্যারেক্টারটাও ইনক্রিজ করছে। তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে দেখেছিলাম যে চার্জটা ইনক্রিজ করলে পোলারাইজিং পাওয়ার ইনক্রিজ করছে, কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজ করছে, কিন্তু ক্যাটায়নের সাইজটা যদি ইনক্রিজ হয় তাহলে পোলারাইজিং পাওয়ারটা কমে যাচ্ছে, কোভ্যালেন্ট ক্যারেক্টার কমে যাচ্ছে। কিন্তু অ্যানায়নের ক্ষেত্রে সাইজ হোক বা চার্জ হোক দুটোই যদি ইনক্রিজ করে তাহলে পোলারাইজেবিলিটিটা ইনক্রিজ করছে, কোভ্যালেন্ট ক্যারেক্টারটা ইনক্রিজ করছে। খুব সিম্পল ব্যাপার। এবার যদি এক্সাম্পলের ক্ষেত্রে আসি, এক্সাম্পল ধরো এরকম একটা এক্সাম্পল দিলাম, CaF2 অ্যান্ড CaI2। এর ক্ষেত্রে ক্যাটায়ন যেটা ক্যালসিয়াম 2+, এটা সেম, এটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের যেটা ডিফারেন্স হচ্ছে সেটা একটা ক্ষেত্রে F- আর একটা ক্ষেত্রে I-। এবার দেখতেই পাচ্ছি দুটো চার্জ সেম কিন্তু সাইজে ডিফারেন্স আছে। I- যার সাইজটা F- এর থেকে বেশি, তাহলে সাইজ যদি ইনক্রিজ করে তার পোলারাইজেবিলিটি ইনক্রিজ করবে, তার মানে তার কোভ্যালেন্ট ক্যারেক্টারটা ইনক্রিজ করবে। তার মানে CaI2 এর কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজ করছে, তার মানে CaI2 কোভ্যালেন্ট কম্পাউন্ড বলতে পারি, whereas CaF2 এটা আয়নিক কম্পাউন্ড। এবার ক্যারেক্টারিস্টিক্স থেকে আমরা ইজিলি বলে দিতে পারি যে CaI2 যেহেতু কোভ্যালেন্ট কম্পাউন্ড, তার মানে এর বয়লিং পয়েন্ট অর মেল্টিং পয়েন্ট এটা লোয়ার দেন
CaF2, তার মানে CaI2 মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট CaF2 থেকে কম। এটা সাইজের ফ্যাক্টর গেল। আরেকটা এক্সাম্পল যদি নিই, ধরো Mg3N2 অ্যান্ড MgF2। এখানে ম্যাগনেসিয়াম 2+ যে ক্যাটায়নটা সেম হয়ে যাচ্ছে, কিন্তু ডিফারেন্সটা কোথায় আসছে? অ্যানায়নের ক্ষেত্রে। একটা ক্ষেত্রে N3- আসছে, আর একটা ক্ষেত্রে F- আসছে। এবার N3- যেহেতু এর চার্জটা বেশি, তাই চার্জ অফ অ্যানায়ন এটা যদি ইনক্রিজ করে, তাহলে তার ক্ষেত্রে পোলারাইজেবিলিটিটা ইনক্রিজ করছে, তার মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজ করছে। স্বাভাবিকভাবে কোভ্যালেন্ট ক্যারেক্টার যেহেতু ইনক্রিজ করছে, তাই বলতে পারি যে Mg3N2-র মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্টটা কম কার থেকে? MgF2 থেকে। তাই উল্টো করে বলতে পারি MgF2 হায়ার মেল্টিং অর বয়লিং পয়েন্ট শো করছে। ক্লিয়ার? পুরো ব্যাপারটা বোঝা গেল ফ্যাজান-সুলের গল্প। এবার আরও অনেক প্রপার্টি আছে, আমরা এখানে প্রত্যেকটা প্রপার্টি মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট দিয়ে বললাম। আরও কি প্রপার্টি আছে, যদি ধরো আয়নিক ক্যারেক্টার, যদি আয়নিক বা কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি দেখি, যে যাদের আয়নিক ক্যারেক্টার থাকবে বা আয়নিক কম্পাউন্ড হওয়ার টেন্ডেন্সি থাকবে, তাদের সলিবিলিটি ইন ওয়াটার বেশি হবে কোভ্যালেন্টের তুলনায়। আবার থার্মাল স্টেবিলিটি আয়নিক বন্ড কম্পাউন্ডের ক্ষেত্রে বেশি হবে কোভ্যালেন্ট কম্পাউন্ডের তুলনায়। সেরকম একটা এক্সাম্পল যদি আমি ধরি, সিম্পল একটা এক্সাম্পল, বাকিগুলো ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, সেগুলো সেখান থেকে তোমরা দেখে নেবে। জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে অ্যাপ্লিকেশনটা বন্ধ করব। এটা হলো Na2CO3 অ্যান্ড CaCO3, ক্যালসিয়াম কার্বনেট আর সোডিয়াম কার্বনেট। এটার মধ্যে যদি আমি থার্মাল স্টেবিলিটি দেখি, বা এটা বলবো কোশ্চেনটা এইভাবে যদি থাকে, হুইচ is decomposes on heating, তাপ দিলে কোনটা আমার ডিকম্পোজ করে যাচ্ছে সেটা যদি আমি দেখি, এটা যদি কোশ্চেন হয়, তাহলে মেনলি আমাকে দেখতে হবে থার্মাল স্টেবিলিটি। যার থার্মাল স্টেবিলিটি কম, সেই হিটিং করলে ডিকম্পোজ তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে দেখি কার্বনেট CO3 2- অ্যানায়নটা আমার সেম এখানে, কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে ক্যাটায়ন, সোডিয়াম প্লাস আর ক্যালসিয়াম 2+। এবার যদি আমি চার্জের দিকে তাকাই, তাহলে ক্যালসিয়াম 2+-এর চার্জ বেশি, তাহলে চার্জ যদি বেশি হয় তার ফাইটা ইনক্রিজ করবে, ফাই যদি ইনক্রিজ করে তার কোভ্যালেন্ট ক্যারেক্টার এটা ইনক্রিজ করবে। কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজ করা মানে, তার মানে ক্যালসিয়াম কার্বনেট যেটা, সেটা কোভ্যালেন্ট কম্পাউন্ডের মতো বিহেভ করছে, তার মানে এর থার্মাল স্টেবিলিটি লেস দেন সোডিয়াম কার্বনেট। সুতরাং ক্যালসিয়াম কার্বনেটটা ডিকম্পোজেস অন হিটিং, এটা খুব ইজিলি বলা যেতে পারে। আর ছোট্ট একটা এক্সাম্পল, সামান্য একটা এক্সাম্পল, এটা খুব ইম্পর্টেন্ট, খুব কম্পিটিটিভ এক্সামে খুব আসে এটা, সেটা হলো সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশন। সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশন এটা কি জিনিস? যে সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশন সেটাকেই বলবো যাদের ভ্যালেন্স সেলে আমার 18টা ইলেকট্রন থাকবে, আউটার মোস্ট সেলে 18টা ইলেকট্রন। ফর এক্সাম্পল যদি একটা ক্যাটায়ন ধরে নিই, ধরো কপার 2+, কপার +1, এর ক্ষেত্রে ভ্যালেন্স সেলে যদি দিকে তাকাই, তাহলে 3D10 কনফিগারেশন রয়েছে। কিন্তু সোডিয়াম প্লাস এর দিকে যদি তাকাই, তাহলে এর ভ্যালেন্স সেলে ইলেকট্রন রয়েছে
2s2 2p6। তার মানে এটাও একটা ইনার্ট, কিন্তু পার্থক্যটা কোথায়? Cu2 প্লাস কি ধরনের ইনার্ট? সিউডো ইনার্ট। তার কারণ এর ভ্যালেন্স শেলে 18টা ইলেকট্রন রয়েছে। এটাও ইনার্ট, এর ভ্যালেন্স শেলে 8টা ইলেকট্রন রয়েছে। এবার গল্প হচ্ছে, যখন নাম্বার অফ ইলেকট্রন বেশি থাকবে সেই সিস্টেমের ক্ষেত্রে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বেশি হবে। অর্থাৎ সিউডো ইনার্ট কনফিগারেশনের ক্ষেত্রে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ সেটা অলওয়েজ বেশি থাকে। যেহেতু এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বেশি, তার মানে এর টেন্ডেন্সিটা থাকবে, চার্জ যেহেতু বেশি, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যেহেতু বেশি, তাই পোলারাইজেশন করার যে ক্ষমতাটা সেটা বেশি থাকবে। তার মানে পোলারাইজেশন পাওয়ার মানে ফাই সেটা ইনক্রিজ করবে, যেহেতু এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি। তাহলে ফাই যদি ইনক্রিজ করে তাহলে তার কোভ্যালেন্ট ক্যারেক্টারটাও ইনক্রিজ করবে। তাই যদি আমি এভাবে কম্পেয়ার করি CuCl আর NaCl, এদের মধ্যে কার মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট বেশি, এটা যদি কম্পেয়ার করি তাহলে CuCl এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি কোভ্যালেন্ট ক্যারেক্টারটা বেশি NaCl এর তুলনায়। তাই CuCl এর মেল্টিং পয়েন্টটা 442 ডিগ্রি সেন্টিগ্রেড, whereas NaCl আয়নিক ক্যারেক্টার বেশি, যার মেল্টিং পয়েন্টটা 800 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এই হলো আমার সিউডো ইনার্ট গ্যাসের কনসেপ্ট। ভীষণ ইম্পর্টেন্ট এটা ফর কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এটা। তো এটাই হাইজান্স রুলের পুরো গল্প, যা অ্যাপ্লিকেশান যা কিছু, বাকিটা তো ডেসক্রিপশন লিঙ্কে দেওয়াই থাকবে PDF আকারে, সেখান থেকে দেখে নেবে। থ্যাংক ইউ।